আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ রুটস হেয়ার ক্লিনিক বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে আমন্ত্রণ আজকে আমাদের নতুন একটি ভিডিও দেখার জন্য। ভিডিওটার টাইটেল দেখে ইতিমধ্যে বুঝেই গেছেন আজকে ভিডিওটা কী হতে যাচ্ছে। আপনাদের অনেক রিকোয়েস্টের ভিডিও ছিল একটা, যেন আমরা ভিডিওটি তৈরি করি। তো আজকে আমাদের সাথে আমাদের একজন পেশেন্ট আছেন, আপনারা কিন্তু ওনাকে কম বেশি সবাই চেনেন, খুবই পপুলার উনি আমাদের মাঝে এবং উনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন। তো আজকে আপনারা তার কাছে কিছু কোয়েশ্চেন শুনবো, তার কিছু ডাউটস আছে যেগুলো সে ক্লিয়ার করতে আমাদের কাছে এসেছেন। তবে চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নীরব মেহরাজ। সো গাইজ, আমি আজকে নিউ রুটস হেয়ার ক্লিনিকে চলে আসলাম। তো বেসিক্যালি হচ্ছে আমি আমার যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আমি সেটা নিউ রুটস থেকে করেছি। তো আমাকে অনেকেই, আমার একটা মোটামুটি ফ্যান বেজ আছে, তো অনেকেই মানে যারা আমাকে ভালোবাসে বা আমাকে ফলো করে, তো অনেকেই আসলে এই বিষয়টা নিয়ে জানতে চায় যে আসলে ভাইয়া কোথা থেকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছেন বা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের এক্সেট্রা অনেক কিছু বিষয় জানতে চায়। তো সবচেয়ে মোস্ট যে কমেন্টটা আসে সেটা হচ্ছে পিআরপি। আসলে উইদাউট হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বা পিআরপি জিনিসটা কী, এই সম্পর্কে অনেকেই জানতে চায়। তো আজকে আমি এই জন্য আপনার কাছে অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে আসছি, যারা যারা আমাকে অলরেডি কমেন্ট করে আমাকে লিখেছে যে আসলে পিআরপি সম্পর্কে যে যে জিনিসগুলো জানতে চেয়েছে আমি প্রপারলি জানি না, এই জন্য আমি তাদেরকে জানাতে পারি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে জানাতে চাই, যেটা আপু আমাকে বলবে। আপু, তো ফার্স্টলি আপু, আমি আপনাকে বলতে চাচ্ছি যে আসলে পিআরপি নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন আছে, তো যেটা আমি জানি না। তো আসলে পিআরপি জিনিসটা কী বা এটা কেন নেওয়া হয় একটু আমাকে বলেন। আচ্ছা, পিআরপি অর্থাৎ এটাকে যদি আমরা শর্ট ফর্ম থাকে, এটাকে আমরা ভেঙে যদি বলি প্লেটলেট রিচ প্লাজমা। অর্থাৎ আমাদের যে হিউম্যান ব্লাড থাকে এর মাঝে একটি উপাদান থাকে যেটা প্লেটলেট নামে পরিচিত, বা বাংলায় আমরা অনুচক্রিকা বলি। এই প্লেটলেটটাকেই যখন আমরা একজনের ব্লাড থেকে নিয়ে এটাকে রিচ করে দিব, অর্থাৎ কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দেব, তাহলে তখনই সেটা হয়ে যায় প্লেটলেট রিচ প্লাজমা। যেমন রক্তে এই প্লেটলেটের উপাদানটা নর্মালি 1 ml থাকে 1.5 লাখ থেকে 4 লাখ। তো সেই গুণটাকে যদি আমরা আরও বহু গুণে বাড়িয়ে দিই, মাল্টিপ্লাই করে দিই, সেই ক্ষেত্রে 16 থেকে 18 লাখ হয়ে যায়। এবং সেই কনসেন্ট্রেটেড প্লেটলেট যদি আমরা মাথায় ইনজেক্ট করি, অর্থাৎ মাথার ত্বকে দিই, সেই ইনজেক্ট করার ফলে যে হেয়ার ফলিকেলের যে কাজগুলো করে, যেমন হেয়ার ফলের জন্য কাজ করে, হেয়ার থিনিংয়ের ক্ষেত্রে কাজ করে এবং হেয়ার রিগ্রোথের জন্য কাজ করে। তো এটা হচ্ছে একটা, বলতে পারেন যে আধুনিক বিশ্বে একটা খুবই একটা জনপ্রিয় একটা চিকিৎসা। কম বেশি সবাই জানে পিআরপি সম্পর্কে। তো আজকে পিআরপি নিয়েই আমাদের আসলে শুরু করা। তো যেহেতু আমাদের কোয়েশ্চেন চলে এসেছে, তবে চলুন একটা একটা করে শুরু করা যায় পিআরপি নিয়ে। আপু, সেটাই। আর এমনিতে অনেকেই আপু কমেন্ট করে বা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে মানে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ছাড়া পিআরপি মাধ্যমে কি আসলে কি হেয়ার কি গ্রো করে কি না, বা এটা কতটুকু কার্যকর। পিআরপি বেসিক্যালি যেটা আমি বললাম, এটা হচ্ছে রক্তের একটি উপাদান যেটা আমরা সেন্ট্রিফিউজ করে একটা কনসেন্ট্রেশন করে আমরা ত্বকে ইনজেক্ট করি এবং সেখানে একটা হেয়ার ফলিকেলে গিয়ে কাজ করে। মূলত এই প্লেটলেট রিচ যে প্লাজমাটা, এটা হচ্ছে একটা কনসেন্ট্রেটেড প্লাজমা, যেটা আমাদের হেয়ার ফলিকেলের ভেতরে গিয়ে সেখানে কিছু গ্র্যানিউলগুলো ব্রেক হয়ে সেখানে গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়। যেমন আইজিএফ গ্রোথ ফ্যাক্টর আছে, ইউজিএফ আছে, TSP1 আছে, PGDF আছে, ইত্যাদি আরও অনেক ধরনের গ্রোথ ফ্যাক্টর আছে। যে গ্রোথ ফ্যাক্টরগুলো মূলত আমাদের হেয়ার ফলিকেলের উপর কাজ করে নতুন সেল তৈরি করতে হেল্প করে, অর্থাৎ সেল তৈরি করার জন্য স্টিমুলেট করে। এভাবে করে কিন্তু নতুন চুল তৈরি হয়। তাছাড়া কিছু প্রোটিন ফ্যাক্টরস থাকে, যে প্রোটিন ফ্যাক্টরসগুলো আপনার হেয়ার ফলিকেলের উপর কাজ করে একটা যে আপনার হেয়ার আছে এক্সিস্টিং হেয়ারগুলোকে ঠিক করে, অর্থাৎ থিনিং প্রসেসটাকে কমিয়ে দেয়। একটা হেলদি হেয়ার গ্রোথের জন্য যাবতীয় যা যা দরকার সেই প্রোটিনগুলো কাজ করে। তো এভাবেই মূলত আসলে পিআরপিটা কাজ করে, স্টিমুলেট করে, গ্রোথ করে এবং হেয়ার ফলের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে। আচ্ছা, যাক, আপু সুন্দর করে অ্যান্সারগুলো দিচ্ছে আমাদেরকে। যাক, আরেকটা বিষয় হচ্ছে আপু, মানে আমার যে অডিয়েন্স আছে ম্যাক্সিমামই হচ্ছে আপনার মানে মানে সবাই আর কি অল্প বয়সী আর কি। তো এই ক্ষেত্রে কি পিআরপিটা কি সবাই নিতে পারবে? যেমন আমার কিন্তু অল্প বয়সে চুলটা অনেক মানে ডেন্সিটি কমে গেছিলো, তো এটা আসলে আমার জেনেটিক্যালিও প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে কি আসলে ছোটরা যাদের মানে এই যে কোনো রেস্ট্রিকশন আছে কিনা পিআরপিতে? আচ্ছা, খুবই সুন্দর একটি কোয়েশ্চেন। আসলে পিআরপি কিন্তু আমরা সবাই নিতে পারি, বাট একটা এজ ব্যারিয়ার থাকে। আমরা 18 ইয়ার্স থেকে স্টার্ট করে 72 ইয়ার্স পর্যন্ত কিন্তু পিআরপি থেরাপিটা দিয়ে থাকি। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আসলে আপনি কি উদ্দেশ্যে দিচ্ছেন, পিআরপিটা তার কি জন্য দরকার, সেটা কিন্তু খুবই মাস্ট একটা জিনিস। যেমন একটু ছোট করে বলে দিই, আপনার হেয়ার ফল হচ্ছে,
তো হেয়ার ফলের প্রবলেমটার জন্য প্রথমে আগে আপনার একজন ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে যে আসলে যেমন মেলদের ক্ষেত্রে খুবই কমন একটা কজ হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, যেটা আপনি বললেন যে বংশগত টাক। তো সেই সমস্যাটা হলে কিন্তু ইনিশিয়ালি আমরা ডিএসটি হরমোন ব্লকার দিই। ফার্স্টে আগে হরমোনটা ব্লক করি, তারপর 2-3 মাস পরে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমরা পিআরপি দিই, তখন সেটা খুব ভালো কাজ করে। সো আমরা ছেলে মেয়ে উভয় সবার ক্ষেত্রেই দিতে পারি। ছেলেদের ক্ষেত্রে একটু দুইটা ভাগে আছে, ভাগ করে নিই, যেমন অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, নন অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। তাছাড়া ফিমেলদের মাঝেও দিতে পারি, যে কোনো বয়সে 18 ইয়ার্স থেকে 72 ইয়ার্স পর্যন্ত দেওয়া যায়। বাট ফিমেলদের ক্ষেত্রে যেমন কিছু প্রবলেম আছে, তাদের থাইরয়েড প্রবলেম থাকে, ডায়াবেটিস প্রবলেম থাকে, তাছাড়া পিসিওএস কিছু প্রবলেম থাকে, ওভার রিলেটেড প্রবলেম, যার কারণে ওদের চুলগুলো পড়ে যায়। তাছাড়া পোস্টপার্টাম প্রেগনেন্সির পরে হেয়ার ফল হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়। তো দেখা যায় যে এই সকল কারণে ফিমেলদের হেয়ার ফলটা বেশি হয়। তো সেই প্রবলেমগুলো যদি আমরা কারেক্ট করে নিই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবাইকে পিআরপি দিতে পারি। সো পিআরপি সবার ক্ষেত্রেই দেওয়া যায়, বাট সেটা অবশ্যই সেটা কারণটাকে ডায়াগনোস করে সেই কারণ অনুযায়ী ট্রিটমেন্ট নিয়ে তার পরবর্তীতে পিআরপি দিলে এটা বেশি কার্যকরী হয় এবং সবাই নিতে পারে। কিন্তু আমরা অনেক কিছুই জেনে নিলাম আপনার কাছ থেকে। সো আমি আসলে আমি পিআরপি নিয়েছি অলরেডি। তো আমি পিআরপি নেওয়ার সময় আমি দেখেছি আসলে কীভাবে পিআরপিটা আসলে রেডি করে আর কি। বাট আমি এখনও কনফিউজ যে আসলে আমি এটা নিজে আমার প্রশ্ন আর কি, যে আপু আসলে পিআরপিটি কীভাবে রেডি করেন, এটা আমার নিজের, এটা আমার কোশ্চেন আর কি। আচ্ছা, আসলে পিআরপিটা আমরা আপনার পেশেন্টের ব্লাড থেকেই নিই। আমরা পেশেন্টকে একটা নির্দিষ্ট সময় আসতে বলি, পেশেন্টের ব্লাড কালেক্ট করি, সেই ব্লাডটা নিয়ে আমরা 10 to 20 ml ব্লাড নিয়ে থাকি। সেই ব্লাডটাকে আমরা একটা টেস্ট টিউবে নিয়ে সেটা আমরা একটা ক্যালিব্রেটেড মেশিন, সেন্ট্রিফিউজ মেশিন বলে যেটাকে, সেই মেশিনের ভেতরে দিই। মেশিনটা একটা নির্দিষ্ট স্পিডে সেটা স্পিন হয় এবং একটা টেম্পারেচার মেনটেন হয়। এতে করে খুব সুন্দর করে রক্তের দুটো ভাগ হয়ে যায়, সেরাম এবং প্লাজমা। এই প্লাজমার মধ্যেই কিন্তু আসলে প্লেটলেট রিচ প্লাজমা যেটা বলে, প্লেটলেটটা থাকে এবং সেটা পরবর্তীতে আলাদা করেই আমরা পিআরপিটা তৈরি করি, যেটা আমরা ইনজেক্ট করি পরবর্তীতে। সো এইভাবেই কিন্তু পিআরপিটা তৈরি করা হয় একটা মেশিন দিয়ে, আপনার নিজস্ব রক্ত দিয়েই। আপু আরেকটা কোশ্চেন হচ্ছে, এই পিআরপিটা আসলে অনেকেই বলে যে শুনি আসলে পিআরপিতে আসলে কোনো কাজ হয় না, পিআরপিটা আসলে কখন ফেল করে বা কখন কাজ করে, এই জিনিসটা কিন্তু আমি নিজেও জানি না। সো মানে এই কোশ্চেনটার অ্যান্সারটা আমাকে বলেন। আসলে আপনাদের মাঝে অনেকেই কিন্তু থাকে যারা পিআরপি নিয়েই যাচ্ছে। আমরাও এরকম প্র্যাকটিসের সময় অনেক পেশেন্ট পাই যারা এসে বলে আমি এতগুলো পিআরপি নিয়েছি বাট আসলে কাজ করছে না, পিআরপি নিয়ে যাচ্ছি কোনো ফলাফলই পাচ্ছি না। আসলে এটা কিন্তু খুবই কমন। পিআরপি আসলে কাজ করার জন্য কিন্তু প্রথমেই আমাদের আগে জানতে হবে পিআরপিটা আমি কী জন্য দিব। যদি হেয়ার ফলের জন্য হয়ে থাকে সেই ক্ষেত্রে মেল হোক ফিমেল হোক উভয়ের ক্ষেত্রে আমরা আগে কারণটা জানার চেষ্টা করব, তার স্ক্যাল্প কন্ডিশন দেখব, তার হেয়ারের কী অবস্থা। বহু কাল ধরে যাদের একটা টাক সমস্যায় ভুগছেন তাদের হয়তো বা স্কিনের নিচে সেই ফলিকুলগুলো থাকে না, তো যার কারণে পিআরপি দিলে সেখানে কোনো কাজ করে না। বাট যারা মাথায় চুল আছে, যাদের আন্ডারলাইং কোনো হেলথ ইস্যুস নেই, প্রবলেম নেই, তাদের ক্ষেত্রে পিআরপিটা যখন আমরা দেই তখন কিন্তু পিআরপিটা কাজ করে। বাট তাদের যদি কোনো প্রবলেম থাকে, দেখা যাচ্ছে কোনো ডেফিসিয়েন্সির জন্য হেয়ার ফল হচ্ছে বা বংশগত টাক, সেক্ষেত্রে আমরা যথাযথভাবে ট্রিটমেন্টটা নিয়ে পিআরপিটা দিলে সেই পিআরপি কখনই ফেল করে না। আর পিআরপি কিছু টেকনিক অ্যান্ড ট্রিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেটা আসলে ফলো করা দরকার। অনেক ক্লিনিক আছে, বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন পদ্ধতিতে দেয়। তো আমাদের ক্লিনিকে আমরা কিছু বিশেষ টেকনিক ফলো করি, যেমন পেশেন্ট সিলেকশন, পেশেন্টকে আসার টাইমিং, পেশেন্টকে আমরা কখন দিই। প্রেফার করি আমরা সাধারণত সকালের পিআরপিটা খুবই ভালো হয়, কারণ ঘুম থেকে উঠে মানুষ খুব এনার্জেটিক থাকে। তো দেখা যায় তখন পিআরপিটা যদি আমরা দেই, সেই পিআরপিটা কখনো ফেল হয় না, খুব ভালো রেজাল্ট আসে। তো পিআরপির এরকম কিছু প্রি রিকুইজিটস থাকে, পেশেন্ট সিলেকশন, পেশেন্টের টাইমিং, খাবার দাবার, আমরা কিছু পেশেন্টকে ইনস্ট্রাকশন দিয়ে দিই। তো দেখা যায় এগুলো যদি আমরা ফলো করি এবং প্রপার মেডিকেশনসের উপরে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু পিআরপি কখনোই ফেল হয় না। ইভেন বলেন মেল বলেন ফিমেল বলেন, কারো ক্ষেত্রে কখনোই পিআরপি ফেল হবে না। এটার কি মানে লাইক কোনো সাইড এফেক্ট আছে? হ্যাঁ, আসলে পিআরপি খুবই সেফ। সাইড এফেক্ট বলতে তেমন কোনো সাইড এফেক্ট নেই যদি এটা প্রপার টেকনিক এবং প্রপার গাইডেন্সে করা হয়। যেমন অনেক ক্লিনিকেই কিন্তু বিভিন্ন টেকনিকে যেমন করা হয়, ঠিক তেমনি সুপারভিশনটা খুবই প্রয়োজন, যে একজন ডক্টর সেই পিআরপিটা দেখছেন, যে প্লাজমাটা তৈরি হচ্ছে সেটা দেখছেন, পেশেন্টের স্ক্যাল্প কন্ডিশন দেখলেন। এভাবে করে যখন আমরা দেই তখন কিন্তু পিআরপি কোনো সাইড এফেক্ট হয় না। তাছাড়া এমনি কিন্তু পিআরপি অনেক সেফ, বিকজ এটা আপনি নিজস্ব ব্লাড থেকে তৈরি করা, এখানে আমরা কোনো মেডিসিন বা কোনো কিছুই দিচ্ছি না যে সাইড এফেক্ট হবে। বাট অ্যাপার্ট এই জিনিসটা বাদে যদি আপনার কোনো হেলথ ইস্যুস থেকে থাকে, যেমন অনেকে কিন্তু বহু
অসুখে ভুগছেন, যেমন দীর্ঘদিন ধরে ইনফেকশন আছে, লিভার সিরোসিস আছে, কিছু রক্তবাহিত রোগ আছে, এই ধরনের সমস্যায় কিন্তু আমরা পিআরপিটা দেই না। সো পিআরপি দেওয়ার আগে কিন্তু একটা ডক্টর কনসালটেশন মাস্ট, যে আপনি এসেই হুট করে পিআরপি নিচ্ছেন তা না, একটা ডক্টরের পরামর্শ নিয়ে পিআরপি নেবেন, তাহলে যে কোনো সাইড এফেক্টই হোক না কেন সেটা এড়িয়ে যাওয়ার কিন্তু আমাদের একটা স্কোপ থাকে। এমনি পিআরপি অনেক সেফ একটা থেরাপি, খুবই জনপ্রিয় একটা থেরাপি, খুবই সেফ, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে সবসময় মেনটেন করতে হয়, গাইডেন্সটা এবং সুপারভিশনটা এবং ডক্টরের যে একটা কনসালটেশন, এটা মাস্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপু, যে আমি পিআরপি নিলাম, ফর এক্সাম্পল আমি 1টা 2টা 3টা পিআরপি নিলাম, তো আসলে আমি আমার যে পিআরপিটা নিলাম এটার যে রেজাল্টটা, এটা আমি এক্সপেক্ট কবে করবো? একটা পিআরপির পরেই কি আমার একটা গুড রেজাল্ট আসবে, বা 2টা 3টা? এটা আসলে রেজাল্টটা আসলে কীভাবে ভ্যারি করবে, কীভাবে এটা আমি বুঝবো? আসলে খুবই চমৎকার একটা প্রশ্ন। পিআরপিটা আসলে কতদিনে কাজ করে, আপনারা কিভাবে বুঝবেন? আপনারা যখন ফার্স্ট পিআরপিটা নিয়ে যাচ্ছেন তখন কিন্তু উইদিন 1 মান্থ কিন্তু পিআরপির একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। যদি হেয়ার ফলের জন্য নিয়ে থাকেন, হেয়ার ফলটা স্টপ হয়ে যায়, সাথে তো মেডিসিনস চলবেই। তাছাড়া যদি হেয়ার থিকনেসের জন্য একটা কাজ করেন, হেয়ার লেন্থের জন্য, ডেন্সিটির জন্য, তখন কিন্তু দেখা যায় উইদিন 1 মান্থ কিন্তু পিআরপিটা খুব কার্যকরী হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে, মানে এরকম কি কোনো রুলস আছে যে আপনার পিআরপি 3টা পিআরপি নিতে হবে, 4টা নিতে হবে, বা এরকম কোনো বাইন্ডিংস আছে কিনা, নাকি আমি চাইলে 1টা 2টা নিতে পারবো? না, আসলে এমন কোনো বাইন্ডিংস নেই। পিআরপিটা হচ্ছে আইডিয়ালি আমরা বলে রাখি, যদি হেয়ার ফলের জন্য নিয়ে থাকেন বা হেয়ার রিগ্রোথের জন্য আপনার দরকার হয় সেটা, সেক্ষেত্রে আমরা 4টা থেকে 6টা পিআরপি আমরা আইডিয়ালি বলে দিই। বাট হেয়ার ট্রান্সপ্লান্ট যেটা, সেটা কিন্তু একটা আলাদা একটা বিষয়। সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের রেজাল্টের উপর ডিপেন্ড করে সে তার কতটুকু পিআরপি দরকার, বাট আইডিয়ালি আমরা 4টা থেকে 6টা পিআরপি বলে দিই যে এতগুলো আপনার দরকার। আর যদি আপনি মেইনটেনেন্সের জন্য পিআরপি নিচ্ছেন, তাহলে প্রতি বছর 1টা বা 2টা পিআরপি নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আমি আর নিজেও জানতাম না, আমি জানতাম যে প্রত্যেক মাসে 1টা করে পিআরপি নিতে হবে। আমি এটাই জানতাম। হ্যাঁ, প্রতি মাসে আপনি একটা নেবেন, বাট সেটা অবশ্যই 4টা 6টার মধ্যে পিআরপি যদি এফেক্টিভ হয়, সেটা আপনি ততদিনের মাঝেই রেজাল্ট পেয়ে যাবেন। আর মেইনটেনেন্সের জন্য প্রতি বছর 6 মাস পর পর একটা পিআরপি নিলে কিন্তু হয়ে যাচ্ছে। থ্রু দ্য ইয়ার অনেকেই পিআরপি নিচ্ছে, এটা আসলে প্রয়োজন হয় না। সো গাইজ, আপনারা আপনাদের সব কোশ্চেনের অ্যান্সার অলরেডি পেয়ে গেছেন, যেটা আপু আপনাদেরকে বললো। সো অবশ্যই আপনারা এরকম যদি আরও কোশ্চেন থাকে আপনাদের, বা হেয়ার ফল সম্পর্কে যদি আপনাদের আরও বেশি জানার ইচ্ছে থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমাদের বলতে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। অবশ্যই আমি কমেন্টগুলো পড়বো, আপুরাও পড়বে, পড়ে অবশ্যই আপনাদেরকে নেক্সট আরেকটা ভিডিও মেক করে সেটাতে আপনাদের সব কমেন্টের অ্যান্সার অবশ্যই দিয়ে দেওয়া হবে। আর যদি আর কোনো কিছু ইনফরমেশন জানার থাকে, অবশ্যই আপনারা ওনাদের ফেসবুক পেজে নক করতে পারেন, সেখানে ওদের নাম্বার অ্যান্ড ডিটেলস সব কিছু দেওয়া আছে, এভরিথিং। সো এটাই গাইজ, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আপু, আপনি ভিডিওটা শেষ করে দেন। ওকে, তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যে কোনো প্রশ্ন অবশ্যই আমাদেরকে করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে রিচ করার। আর এই প্লেটলেট তৈরি করার যে প্রসেসটা, এটা কিন্তু আমাদের পরবর্তী ভিডিওটি থাকছে। সো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, বিকজ ভেরি সুন আমাদের চ্যানেলে এই পিআরপি তৈরি করার যে প্রসেসটা, এটা কিন্তু ফুল চলে আসছে। সো স্টে টিউন উইথ আস। থ্যাংক ইউ।